এই ছেলেটার বাবা একজন কোটিপতি, কিন্তু তারপরেও তাকে এই শহরে একটা হাসপাতালে ময়লা পরিষ্কার করার কাজ করতে হয়। যদিও সেটা ইচ্ছা করে করেনি, তাকে বাধ্য হয়েই করতে হয়েছে। কিন্তু কি হয়েছিল তার জীবনে? কেন তার বাবা কোটিপতি হওয়া সত্ত্বেও তাকে হাসপাতালে এরকম ময়লা পরিষ্কার করার কাজ করতে হয়? এটা খুব সুন্দর একটা গল্প, যেখানে রয়েছে একটা বাচ্চার মতো মেয়ে আর বড়লোক বাবার বকে যাওয়া ছেলে। দুজনকে নিয়েই আমাদের আজকের গল্পটা সামনে এগিয়ে যাবে। আশা করছি এই গল্পটা আপনার অনেক ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। এই যে ছেলেটার কথা বললাম, এই ছেলেটার নাম জয়। তার বাবা অনেক বড় লোক, কিন্তু ব্যবসা বাণিজ্য আর ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো কখনোই তার বাবার সাথে জয়ের বনে না। দুজনের প্রায়ই এটা নিয়ে মতবিরোধ হয়। তাই গত 2 মাস ধরে জয় এই শহরে একাই থাকে। সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কোনোভাবেই তার বাবার টাকায় চলবে না। তাই সেই শহরের একটা মেন্টাল হসপিটালে এই ময়লা পরিষ্কার করার কাজ করে। কোনো রকমে সে দিনগুলো কাটাতে শুরু করে। কিন্তু তার বড়লোক থাকা অবস্থায় যে কিছু বদ অভ্যাস ছিল সেগুলো তার রয়ে গেছে, যেগুলো তার এই গরিব অবস্থায় সে কোনোভাবে মেনটেন করতে পারে না। বাবার আন্ডারে থাকা অবস্থায় সে প্রায় লেট নাইট পর্যন্ত পার্টি করত, বিভিন্ন ক্লাবের সুন্দরীদের সাথে গিয়ে নাচানাচি করত, আর যত খুশি তত ড্রিঙ্ক করত। কিন্তু এখন মেন্টাল হসপিটালে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে এত টাকা তার পক্ষে ইনকাম করা সম্ভব না। সে তার এক আঙ্কেলের কাছ থেকে টাকা ধার করেই চলেছে। এখন ধার করতে করতে এমন একটা সিচুয়েশনে সে চলে এসেছে যে এখন তার কাছে 1 টাকাও নেই। আর যে বারে সে ড্রিঙ্ক করে, নাচানাচি করে, সেখানেও তার অনেক টাকা বাকি পড়ে গেছে। তাকে সেই ক্লাবে এখন ঢুকতেও দেওয়া হয় না। এমনকি গত রাতে একটা মেয়ের সাথে সে ছিল, সেই মেয়েটাকেও সে টাকা দিতে পারেনি। আজকেও যখন সে ড্রিঙ্ক করার জন্য বাড়ি গিয়ে ওয়েটারদেরকে অনেক রিকোয়েস্ট করছিল, তখনই তার এই পাওনাদার আঙ্কেল সেখানে চলে আসে আর তাকে 1 সপ্তাহের মতো সময় দেয়। 1 সপ্তাহের মধ্যেই তাকে তার টাকা পরিশোধ করতে হবে, না হলে তার অবস্থা খারাপ করে ফেলবে। তাই মন খারাপ করে জয় ওই মেন্টাল হসপিটালে এখন ওভারটাইম কাজ করতে শুরু করে। কিন্তু এই ময়লা পরিষ্কারের কাজ করে কোনোভাবেই তার টাকার জোগাড় হবে না। তাই অবশেষে বাধ্য হয়ে সে তার বাবাকে কল করে। কিন্তু তার বাবাকে সে মোটেও বুঝতে দেয় না যে সে কতটা ঝামেলার মাঝে আছে। সে এমন একটা ভাব করে যে সে খুব ভালো আছে, তার একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে, তার জীবন নিয়ে সে অনেক সেটেলড। কিন্তু এখন তো তার টাকা লাগবে। তাই কথায় কথায় সে তার বাবাকে বলে সে নতুন একটা বিজনেস শুরু করতে চায়। তার বর্তমান বিজনেসটা একটু মন্দার দিকে আছে। তার বাবা যেন তাকে কিছু টাকা ধার দেয়, সে অবশ্যই বিজনেস থেকে প্রফিট করে তার টাকাগুলো সে ফেরত দিয়ে দেবে। তখন তার বাবা তাকে বলে আচ্ছা ঠিক আছে, টাকা তাকে দেবে, তবে সামনের সপ্তাহেই তার ছোট ভাইয়ের এঙ্গেজমেন্ট আছে, সেখানে তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাকে যেতে হবে। আর এই জায়গায় জয় ফেসে যায়, কারণ আসলে তো তার কোনো গার্লফ্রেন্ড নেই। তাই বাবার কাছ থেকে টাকা নিতে গেলে তাকে অবশ্যই একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করতে হবে এবং তাকে নিয়ে বাড়িতে কিছুদিন থাকতেও হবে। তাই গার্লফ্রেন্ড ম্যানেজ করার জন্য সেই হাসপাতালের একটা নার্সকে গিয়ে জিজ্ঞাসা করে। সে তাকে গিয়ে বলে কয়েকটা দিনের জন্য সে তার গার্লফ্রেন্ড হতে পারবে কিনা। এটা শুনে গার্লফ্রেন্ড তাকে গাধা বলে দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এটাই সত্যি, কারণ একটা নার্সের পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, তাহলে সামান্য একটা ময়লা পরিষ্কারকারী যদি এসে তাকে গার্লফ্রেন্ড হওয়ার কথা বলে, তাহলে অবশ্যই যে কোনো মেয়ে না করে দিবে। আর এটাই স্বাভাবিক। ঠিক সেদিনই মানসিকভাবে ভেঙে পড়া একটা মেয়েকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। এই মেয়েটার নাম ডেইজি। আসলে তার জীবনে একমাত্র আপন বলতে ছিল তার মা। গত সপ্তাহে একটা শারীরিক জটিলতার কারণে তার মা মারা গিয়েছে। এই বিষয়টার পর থেকেই ডেইজি মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন পর্যন্ত সে নিজের মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করেনি। আর আজকে এখানে সাইকোলজিস্টের কথায় 2-1 প্রশ্নের উত্তর সে দেয়। ডেইজির কথায় বোঝা যায় যে আসলে এখনো মানতেই পারেনি যে তার মা মারা গিয়েছে, যার কারণে পরবর্তীতে তাকে মানসিক রোগী মনে করেই হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। বাই দ্য ওয়ে, এই সাইকোলজিস্টটাকে কি চিনতে পেরেছেন? ইয়েস, এটা হলো স্পাইডারম্যান সিনেমার সেই নিউজ রিপোর্টারটা যে স্পাইডারম্যানকে একদমই দেখতে পারে না, সারাদিন স্পাইডারম্যানের দুর্নাম করে বেড়ায়। যাই হোক, আমরা স্পাইডারম্যানের গল্প বাদ দিয়ে আমরা এই গল্পে চলে আসি। সেদিন রাতের বেলা জয় ডেজির ইউনিটের পাশ দিয়েই যাচ্ছিল। তখন ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে সে ভেতরে ঢুকে দেখে যে একটা পাগল ডেজিকে খারাপ ভঙ্গিতে স্পর্শ করছে, যার কারণে রাগের মাথায় জয় পাগলটাকে ঘুষি মেরে ফেলে দেয় আর ডেইজিকে সে শান্ত হতে বলে আর ওখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়, কারণ হাসপাতালে কর্তৃপক্ষ জানতে পারলে তাকে আস্ত ছাড়বে না। কিন্তু নিচে নামার পরে জয় দেখে ওই মেয়েটা অর্থাৎ ডেইজি তার পেছন পেছন চলে এসেছে, যার কারণে জয় তাকে পাশে গিয়ে বোঝায় যে সে কেন এখানে চলে এসেছে। ডেইজি বলে যে তার এখানে থাকতে একদমই ভালো লাগছে না। আসলে ডেইজির আপন বলতে একমাত্র তার মা ছিল, যে নিজেও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তিনি কখনোই তার মেয়ে ডেইজিকে ঘর থেকে বাইরে বের হতে দেয়নি, যার কারণে বাইরের দুনিয়া সম্পর্কে ডেইজির মানসিক বিকাশটাও তেমন হয়ে ওঠেনি। তার ব্যবহার, আচার আচরণ সবকিছুই এখনো বাচ্চাদের মতো। এমনকি সে এটাও জানে না যে রাস্তায় বের হতে হলে পায়ে জুতা পরে বের হতে হয়, কারণ ঘরের ভেতর সে সবসময় খালি পায়ে থেকে অভ্যস্ত। কিন্তু জয় তো আর এত কিছু জানে না। সে শুধুমাত্র এটা বুঝতে পারে যে এখানে থাকতে তার ভালো লাগছে না।
তাই সে তাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে যে যাও নিজের বাড়ি চলে যাও, আর তাকে ওখানে রেখে জয় নিজের পথে হাঁটা ধরে। কিন্তু কিছুক্ষণ পরে এসে বুঝতে পারে মেয়েটা এতটুকুও জানে না যে কিভাবে একটা ট্যাক্সি বুক করতে হয় আর কিভাবে তার নিজের বাড়িতে এসে যেতে পারে। তার থেকে বড় কথা, ডেজির আসলে বর্তমানে কোনো গার্ডিয়ানই নেই। তাই মেয়েটাকে দেখে জয়ের কিছুটা মানবতা বোধ জেগে ওঠে। আর যেহেতু মেয়েটা তার পিছু ছাড়ছে না, তাই ডেজিকে নিয়েই সে একটা স্ট্রিপ ক্লাবে চলে যায়, মানে অশ্লীল জায়গা। সেখানকার বিষয়গুলো ডেজিকে বেশ অকওয়ার্ড ফিল করতে থাকে। সে বলে এখানকার মানুষগুলো কাপড় পরছে না কেন। এই কথায় জয় এবার বুঝেই যায় যে এই মেয়েটা আসলে এই দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। আসলে জয় এখানে এসেছে তার একদিনের জন্য একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে, যেন সে তার বাবাকে দেখাতে পারে। কিন্তু জয়ের কাছে বেশি টাকা ছিল না। $100 জন্য কোনো মেয়ে আসলে কয়েকদিনের জন্য তার গার্লফ্রেন্ড হতে রাজি হয় না। তো জয় ফিরে এসে দেখতে পায় এতক্ষণে ডেজি ওখানকার মেয়েদের সাথে বলদের মতো নাচানাচি শুরু করে দিয়েছে, যার কারণে দুজনকে আবারও কথা শুনতে হয়। এবার জয় ডেজিকে নিয়ে বাইরে বের হয়। সে জিজ্ঞাসা করে তোমার কি সামান্য কমন সেন্সটুকুও নেই? প্রথমত তুমি পায়ে জুতাই পরনি, তার উপর আবার ওখানে এমন করছিলে কেন? যার কারণে ডেজি তাকে কোনো উত্তর দিতে পারে না। জয় তাকে জিজ্ঞাসা করে তোমার কি আসলেও কোনো আত্মীয় পরিবার বলতে কেউ নেই? তখনও ডেজি একদম চুপচাপ থাকে, সে কিছুই বলতে পারে না। যার কারণে ভাবতে ভাবতেই জয়ের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে তো চাইলে ডেজিকে নিজের গার্লফ্রেন্ড সাজিয়ে তার বাবার সামনে নিয়ে যেতে পারে, এতে তার টাকাও খরচ হবে না। তাই পরদিন সকাল হতেই ট্যাক্সিতে করে তারা এয়ারপোর্টে যায়। জয় ডেজিকে ভালো মতো বুঝিয়ে দেয় যে তার আসলে তেমন কিছুই করতে হবে না, সে যেমন হাসি খুশি থাকে তেমন ভাবেই যেন থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে সে কি করে, তাহলে সে যেন বলে সে হাসপাতালে একটা নার্স, এতটুকুই। এর বাইরে তাকে আর কিছুই বলতে হবে না। তারপর এয়ারপোর্টে ডেজিকে জয় নতুন কিছু ড্রেসের ব্যবস্থা করে দেয়। কিন্তু এরকম ছোট ছোট ড্রেসে ডেজি কিছুটা আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে, কারণ আগে কখনো এরকম ছোট ড্রেস সে পরেনি। পাশাপাশি ফ্লাইটের মধ্যে থাকাকালীন সময়টাতেও ডেজি একদম ছোট বাচ্চাদের মতো করতে শুরু করে, কারণ ওখানকার সবকিছু তার কাছে একদমই নতুন। এভাবে কিছুটা সময় যাওয়ার পর জয় তার সিটে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই একজন এয়ার হোস্টেস এসে তাকে জাগিয়ে দেয়, বলে যে আপনার সাথে মেয়েটা প্রায় 1 ঘন্টা ধরে টয়লেটে গিয়েছে কিন্তু এখনো বের হয়নি, আপনি একটু চেক করে দেখুন সে ঠিক আছে কিনা। কিন্তু জয় ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে ভেতর থেকে ডেজি বলে ওঠে যে টয়লেট আসলে কিভাবে ফ্লাশ করতে হয় সেটা সে জানে না। জয় তাকে সুন্দর করে বাইরে থেকে বুঝিয়ে দেয়। বুঝতেই পারছেন যে ডেজি আসলে কতটা বোকা। আসলে ছোটবেলা থেকে তার মা কখনোই তাকে ঘর থেকে একদম বের হতে দেয়নি, যার কারণে ডেজির মানসিক বিকাশটা একদমই হয়ে ওঠেনি। ডেজি এই দুনিয়া সম্পর্কে এবং দুনিয়ার কাজকর্ম সম্পর্কে অনেক কিছুই জানে না। এখন সিটে আসার পর ডেজি আবারও এটা নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। একসময় জয় আবারও ঘুমিয়ে পড়ে। ঠিক তখন আবারও এয়ার হোস্টেস এসে জয়কে বলে যে তার সাথের মেয়েটা নাকি তার সিট বাদ দিয়ে ফার্স্ট ক্লাস সিটে গিয়ে বসে আছে, যার কারণে জয় ওখানে গিয়ে তাকে আবারও বোঝায়। তারপর এভাবে একসময় ডেজি তাকে জিজ্ঞাসা করে যে আমি ওখানে গিয়ে নিজের পরিচয় কি দিব। তখন জয় তাকে বলে যে তুমি বলবে যে তুমি আমার গার্লফ্রেন্ড। যে কথা শুনে ডেজি অনেক খুশি হয়ে যায়, কারণ তার মা সবসময় তাকে বলতো যে সে কখনোই কারো গার্লফ্রেন্ড হতে পারবে না। এই প্রথম কেউ তাকে নিজের গার্লফ্রেন্ড বানাচ্ছে। সে ভেবে নিচ্ছে এই সবগুলোই হয়তো সত্যি। অবশেষে জয় ডেজিকে নিয়ে তার মায়ের সামনে হাজির হয়, কিন্তু তার মায়ের চোখ যায় ডেজির পায়ের দিকে। অর্থাৎ এখানেও ডেজি তার জুতা গাড়িতেই ফেলে এসেছে। আসলে মেয়েটা সবসময় ঘরের ভেতরই বড় হয়েছে, ঘর থেকে সে কখনো বেরই হয়নি। আর ঘরের ভেতর কেউ জুতা পরে থাকে না, তাই এই কারণে তার জুতা পরার একদমই অভ্যাস নেই। তবে এখানে জয় কোনো রকমের বিষয়টা ম্যানেজ করে নেয়। জয়ের মা ডেজিকে দেখে খুবই খুশি হয়। অবশ্য এখানে ডেজি কিছুটা উদ্ভট টাইপের কথা বলে, কিন্তু জয় তার মাকে এটা সেটা বুঝিয়ে বিষয়টা সামলে নেয়। তারপর বাড়ির বাইরে জয়ের বাবার সাথে দেখা করতে আসে। তাদের কথাবার্তায় বোঝা যায় যে বাবা ছেলে বেশ ভালোই বন্ধুর মতো, কিন্তু তবুও তাদের মধ্যে বনিবনা হয় না। বন্ধুর মতো হলেও তাদের চিন্তা ভাবনা মতামত পরস্পর উল্টা দিকে থাকে। বাবা যদি উত্তরে যায় তাহলে ছেলে দক্ষিণে যায়। যাই হোক, জয় আসলে তার বাবাকে দেখাতে চায় যে সে তার বাবার সম্পদ ছাড়া বেশ ভালোই আছে। আর বাবা তাকে নিয়ে যায় তার নতুন গাড়ির কালেকশন দেখাতে। সে দেখায় সে নতুন একটা ভ্যান কিনেছে, যেটা নাকি পুরো শহরে মাত্র 2টা আছে। তারপর রাতের বেলায় ডিনারে জয়ের সাথে তার ছোট ভাইয়ের দেখা হয়। আসলে জয়ের ছোট ভাই তার বাবার ব্যবসায় কিছুটা বুঝে নিতে পেরেছে, এই জন্য সে বিয়ে করে সেটেল হয়ে যেতে চায়। আর জয় সবসময় নিজের লাইফ বেপরোয়াভাবে চালাতে চায়, এই কারণে সে নিজের জীবনটা এখনো সেট করতে পারেনি। আর তখনই সেখানে ডেজি চলে আসে। এখানেও সে জুতা ছাড়াই এসেছে, আর এসেই নিজের নাম না বলে সে সবাইকে বলে উঠতে শুরু করে যে আমি একজন নার্স, আমি একজন নার্স, দেখুন আমি একজন নার্স। কারণ জয় তাকে এটাই শিখিয়েছিল। আর যে কয়বারই কেউ তার নাম জিজ্ঞাসা করে, যে প্রত্যেকবার নিজের নাম না বলে সে বলে যে সে একজন নার্স। এই কথা ছাড়া আর সে কোনো কিছুই বলতে পারে না। কিন্তু এই পরিস্থিতি সে কিভাবে সামাল দেবে এটাও জয় বুঝে উঠতে পারছে না। এরকম আরো কিছু ছোটখাটো বিষয় পার হওয়ার পর একসময় জয়ের ছোট ভাই জয়কে বিজনেস নিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু সে জানায় যে সে আপাতত কিছু করছে না। তাই ওখানে জয়ের বাবা জয়কে জিজ্ঞাসা করে তুমি এখন কি করতে চাও, তোমার বিজনেস প্ল্যানটা আসলে কি? যেহেতু জয়ের আসলে কোনো বিজনেস প্ল্যান নেই,
তাই সেখানেও সে গুছিয়ে খুব বেশি একটা বলতে পারে না। তবে তখনই ডেজি এসে তার উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। কথা বলে বলে সে টপিকটাকে চেঞ্জ করে ফেলে। এই সুযোগে কাল সকালে দেখা হবে বলে জয় ঘুমাতে চলে যায়। আর ঠিক পরদিন সকালে জয়ের মা তাকে ঘুম থেকে জাগায় আর সে বলে ডেজি নাকি তাদের রুমে বাথরুম পরিষ্কার করতে শুরু করেছে। যেটা শুনে জয় সাথে সাথে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে এইগুলো কি করছো তুমি, এগুলো তো তোমার করার দরকার নেই। ডেজি তখন তাকে বলে আমার মা বলতো এগুলো করলে নাকি আমি অন্যদের কাছে ভালোবাসা পাবো। কিন্তু জয় তাকে বোঝায় মানুষের ভালোবাসা অর্জনের জন্য এইসব কাজ করতে হয় না, যে তোমাকে ভালোবাসার সে তোমাকে এমনিই ভালোবাসবে। এইটা শুনে ডেজি কাঁদতে শুরু করে। সে বলে আমার মা আমার কারণেই মারা গিয়েছে। এটা শুনে জয় আর তাকে তেমন কিছু জিজ্ঞাসা করে না। পরের সময়টাতে জয়ের পুরো পরিবার তার ছোট ভাইয়ের বিয়ের জন্য রেডি হচ্ছিল। সেখানে ডেজি একটা অদ্ভুত ড্রেস পরে চলে আসে। মনে আছে গল্পের শুরুতে ডেজিকে নিয়ে জয় একটা স্ট্রিপ ক্লাবে গিয়েছিল, সেখান থেকে এক ডান্সারের ড্রেস ডেজি চুরি করেছিল, যেটা সে এখন পরছে। এটা দেখে জয়ের মা তাকে বলে আমি তোমাকে একটা ড্রেস দিচ্ছি, যাও এটা পরে নাও। আর তারপর ডেজিম জয়ের মায়ের দেওয়া ড্রেসটা নিচে পড়ে আসে। তখন তাকে দেখে এই প্রথম জয়ের দৃষ্টির কিছুটা পরিবর্তিত হয়, কারণ তাকে দেখতে সত্যি অনেক অনেক সুন্দর লাগছিল। এরপর যখন বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তখন ছোট বাচ্চা মেয়ে নিচে ফুল ছড়িয়ে যায় আর ডেজি ওখানে নিচে মাতব্বরি করে ফুলগুলো আবার একত্র করে বাচ্চাটাকে দিয়ে দেয়। মানে আসলে যে সামাজিকতা কাকে বলে এই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। যাই হোক অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই পার হয়ে যায়। জয় আসে তার বাবার সাথে তাদের বিজনেস নিয়ে কথা বলতে, যে তার নিজের কিছু টাকা লাগবে। এদিকে ডেজির জন্য আবার এখানকার সবকিছু একদম নতুন। সেখানে জয়ের অন্যান্য কাজিনরা যখন জিজ্ঞাসা করে যে তোমাদের পরিচয় কতদিনের, তখন ডেজি সত্যি কথা বলে দেয়। সে বলে তাদের দেখা হয়েছে মাত্র 3 দিন। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ 3 দিনের মাথাতেই সে পরিবারের সাথে দেখা করতে চলে এসেছে। এটা একটু অবাক করার মতো। কিন্তু এই কয়েকটা দিন বাইরে থাকার কারণে ডেজি নিজেও আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে কোথায় কিভাবে বিষয়গুলো সামলাতে হয়, তাই সে কথাটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। এদিকে জয় তার বাবার সাথে টাকা নিয়ে কথাবার্তা বলে যখন ডেজির খবর নিতে আসে তখন ডেজিকে বেশ এক্সাইটেড মনে হচ্ছিল। সে নাকি তার সাথে ডান্স করতে চায়, তাই জয়ও রাজি হয়। কিন্তু ওখানে গিয়ে যে ডেজি এরকম পাগলের মতো ডান্স করবে সেটা সে বুঝতে পারেনি। তাই জয় নিজে তাকে এখানকার রীতিনীতি অনুযায়ী কিভাবে ডান্স করতে হয় সেটা শিখাতে থাকে। তো এই ঘটনায় ডেজির কিছুটা অস্বস্তি হচ্ছিল, কারণ এর আগে সে কখনোই কোনো ছেলের এতটা কাছাকাছি আসেনি। তো জয় তাকে বোঝায় তার উপর বিশ্বাস রাখতে এবং রিল্যাক্স করতে। আজকে প্রথম এমন একটা মুহূর্তে ডেজি ভেতরে ভেতরে কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জয়ের মা সেখানে আসে আর তখন ডেজিকে সঙ্গ দিতে আসে তার বাবা। এখানে ডান্স করতে করতে জয়ের বাবা ডেজিকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলতো জয় আসলে কিসের বিজনেস করতে চায়, বা আর এখনই সে বর্তমানে কি করছে। এখন এখানে এত কাছাকাছি থেকে ব্যাপারটাকে কিভাবে সামলাবে সেটা ডেজি বুঝতে পারে না। সে অনেকটা নার্ভাস হয়ে যায়। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে তার হাঁপানির মতো একটা সমস্যা হয়ে যেতে শুরু করে। সেখানকার প্রত্যেকে এই ঘটনায় বেশ ভয় পেয়ে যায় যে কি হলো মেয়েটার। কিন্তু জয় তাদের সবাইকে বুঝিয়ে তাকে নিয়ে বাইরে বের হয়ে যায়। আর বাইরে বের হওয়ার সময় সে বারবার জিজ্ঞাসা করছিল যে সত্যি করে বলো এই মেয়েটা আসলে কে, আর বর্তমানে তুমি কি করছো, তোমার সবকিছু আমার সন্দেহজনক মনে হচ্ছে। তখন জয় বিরক্ত হয়ে তার বাবাকে সত্যি কথাই বলে দেয়। সে বলে যে হ্যাঁ আমি সবকিছু তোমাকে মিথ্যা বলেছি, আমি একটা মেন্টাল হসপিটালের সামান্য পরিচ্ছন্নতা কর্মী, আর এই মেয়েটাও আমার গার্লফ্রেন্ড না, সে হাসপাতালের একটা পেশেন্ট। আমি তাকে কয়েকটা দিনের জন্য এখানে নিয়ে এসেছি। এটা শুনে জয়ের বাবা অনেকটা রেগে যায়, যা দেখে ডেজি একসময় নিজের গলায় থাকা নেকলেসটা খুলে তাকে ফেরত দিতে ধরে, কারণ এটা জয়ের মা তাকে দিয়েছিল। কিন্তু জয়ের বাবা তাদের উপর রাগ হলেও জয়ের মা তাকে বলে তুমি এটা রেখে দাও। তখন জয়ের বাবা আবারও রেগে যায়, যার কারণে একসময় বিষয়গুলো সামলাতে না পেরে ডেজির মানসিক ভারসাম্য আবারও নষ্ট হতে শুরু করে। সে জোরে চিৎকার দিয়ে ওঠে আর এরপর জয় তার মাকে ওই নেকলেসটা ফিরিয়ে দিয়ে ডেজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। জয় সবার প্রথমে তার বাবার সেই গাড়ির কালেকশন থেকে একটা গাড়ি চুরি করতে যায়, কিন্তু সেখানে একটা গাড়িরও চাবি ছিল না। তবে ডেজি তখন সেই এক্সপেন্সিভ ভ্যানের ভেতর থেকে ওটার চাবি নিয়ে বের হয়। তারপর জয় তাকে সাথে করে নিয়ে ওই গাড়িটা নিয়ে বের হয়ে পড়ে একটা অজানা গন্তব্যের দিকে। তারা জানে না তারা কোথায় যাবে, কিন্তু শুধুমাত্র এটা জানে যে তাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। এখানে জয়ের ভেতরে পারিবারিক অশান্তির ঝড় বয়ে যাচ্ছে, আর এর মাঝে ডেজি বাচ্চাদের মতো একের পর এক উদ্ভট কথাবার্তা বলছে। এই বিষয়টা জয়কে খুব ডিস্টার্ব করে। একে তো তার নিজের কাছেই চলার মতো কোনো টাকা পয়সা নেই, আবার কপালে জুটেছে এমন একটা গাড়ি যেটা তেলের খরচ অনেক বেশি। তাই কোনো এক সময় সে অনেক কিছু চিন্তা করে জয় ডেজিকে একটা বাস স্টপে নিয়ে যায় আর ওখানে তার হাতে অল্প কিছু টাকা ধরিয়ে দিয়ে তাকে বলে যে আমার একটা ফোন করতে হবে, তুমি এখানে অপেক্ষা করো, আমি শীঘ্রই চলে আসবো। কিন্তু জয়ের কথা বলার ধরন দেখেই ডেজি মনে মনে ভাবতে শুরু করে যে হয়তোবা সে তাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তবুও সে কিছু বলে না। সে ওখানে অপেক্ষা করতে শুরু করে আর জয় সেই ভ্যানটা নিয়ে সোজা একটা ডিলারের কাছে বিক্রি করতে যায়, কারণ এখন তার সব থেকে বেশি দরকার হলো টাকা।
কারণ টাকা না হলে সে তার ঋণগুলো কিছুতেই পরিশোধ করতে পারবে না। আর এইবার যদি সে ঋণ পরিশোধ করতে না পারে তাহলে পাওনাদাররা তাকে মেরেই ফেলবে। যাই হোক, সে ডিলারের সাথে কথাবার্তা বলে ওটাকে বিক্রি করতে পারে না, কারণ প্রথমত এমন একটা দামি গাড়ি এমন একটা ছেলে বিক্রি করতে আসছে যার কাছে কোনো গাড়ির কাগজপত্র নেই, শুধুমাত্র চাবিটা আছে। তারা মনেই করে যে ছেলেটা হয়তোবা গাড়িটা চুরি করে এখানে বিক্রি করতে এসেছে। এটা করতে করতে দুপুর থেকে বিকাল হয়ে যায়। ডেইজি ওখানে এখনো সেই জয়ের জন্য অপেক্ষা করছে। এক সময় তার ওখানকার এক সিকিউরিটি অফিসার এসে জিজ্ঞাসা করে যে তুমি কার জন্য অপেক্ষা করছো। সে জানায় আমার বয়ফ্রেন্ড একটা কল করতে গিয়েছে, সে শীঘ্রই চলে আসবে। আর অপরদিকে জয়কে সেই হসপিটাল থেকে কল করা হয়, যে হসপিটালে ডেইজিকে অ্যাডমিট করা হয়েছিল। জয় তাদেরকে জানায় যে ডেইজি সুস্থ স্বাভাবিক আছে, ওকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে এটাই সে বুঝতে পারে না। তখন ডাক্তার তাকে রাগ দেখিয়ে বলে তুমি কিভাবে কথা বলতে পারো, তুমি কিভাবে এই কথা বলতে পারো, তুমি তার অতীত সম্পর্কে কিছুই জানো না। ছোট থেকে একদম এই পর্যন্ত তাকে ঘরে সম্পূর্ণ তালাবদ্ধ করে রাখা হয়েছে। সে ছোটবেলা থেকে কখনোই নিজের ঘরের বাইরে বের হয়নি। সে সামাজিকতা বোঝে না, সে রাস্তাঘাটে কিভাবে চলতে হবে এটাও বোঝে না। মেয়েটাকে 2 দিন রাস্তাঘাটে ছেড়ে দিলে সে এমনিতেই মরে পড়ে যাবে। এটা শুনে জয় কিছুটা ভয় পেয়ে যায়। সে তাদেরকে সেই অ্যাড্রেসটা বলে দেয় যেখানে সে ডেইজিকে রেখে এসেছে। আর এরপরেই সে পেছনে ডেইজির জুতা জোড়া পরে থাকতে দেখে, যা দেখে এবার তার মাথা খারাপ হয়ে যায়। বারবার তার মাথায় ডেইজির চিন্তায় ঘুরতে থাকে। অপরদিকে এইদিকে ডেইজিকে নেওয়ার জন্য এখনো কেউ আসেনি, তাই এবার সে বাধ্য হয়ে সাহস করে ওখানকার সেই ইনচার্জকে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে বাড়ি দিয়ে আসতে পারবেন। যখন সেই ইনচার্জ জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, তখন ডেইজি কিছুই বলতে পারে না, কারণ সে তার নিজের বাড়ির ঠিকানাও জানে না। আর ঠিক তখনই সে পেছনে ঘুরে তাকিয়ে জয়কে দেখতে পায়। আসলে ডেইজির কথা চিন্তা করতে করতে জয় নিজেই আবার তাকে নিতে চলে এসেছে। আসলে জয় বুঝতে পারছে না কেন এই মেয়েটার চিন্তা তাকে এত বেশি ভাবাচ্ছে। ডেইজি তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে আর কোনো ফোন কল নেই তো। অর্থাৎ এই মেয়েটা এখনো ভাবছে যে হয়তো ফোন কল করতেই এতটা সময় চলে গেছে। মেয়েটা কতটা বোকা একটু চিন্তা করুন। যাই হোক, এখান থেকেই তাদের আবারও আরেকটা যাত্রা শুরু হয়। এবার জয় নিজেও ডেইজির এই সকল বাচ্চার মতো কথাবার্তাগুলোকে পছন্দ করতে শুরু করে, কারণ সে জানে এগুলো আসলে তার ভেতর থেকেই বের হয়ে আসছে। এগুলো মোটেও বানানো বা মেকি কিছু না। মেয়েটা আসলেও দুনিয়া সম্পর্কে অনেক কিছুই বোঝে না। ধীরে ধীরে সে ডেইজির প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতে শুরু করে। একদিন আবারও জয় ডেইজিকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি ভেতরে গিয়ে গল্প কিছু কেনাকাটা করে আসো, আর আমার স্মোক করতে হবে, আমি বাইরেই থাকছি। প্রথম তার ভয় লাগে সে যদি আবারও তাকে ফেলে চলে যায়, কিন্তু তবুও সে টাকাগুলো নিয়ে ভেতরে শপিং করতে যায়। কিন্তু তার কাছে অত টাকা ছিল না, কিন্তু শপিং করে ফেলে 1 বস্তা, যার কারণে তখনই জয় তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তবে এই ঘটনায় একটা পুলিশ তাদের পেছনে পড়ে যায়। মনে আছে জয় যখন তার গাড়িটা বিক্রি করতে গিয়েছিল তখন সেই ডিলারের কিছুটা সন্দেহ হয়েছিল, তাই সেখানেই জয়ের বিরুদ্ধে ওই ডিলার পুলিশের কাছে ইনফরমেশন জানিয়ে দেয়, যেখানে তাদেরকে দেখতে পেয়ে এই পুলিশটা তাদের পিছু করছে। কিন্তু এক সময় জয় পুলিশটাকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে। আর এভাবেই অনেকক্ষণ গাড়ি চালিয়ে রাতের বেলা তারা একটা জায়গায় গিয়ে থামে। আসলে রিসেন্টলি এত দৌড়াদৌড়ির মাঝে জয় ভালোভাবে একটা রাতও ঘুমাতে পারেনি, তাই এখন সে কিছুটা রেস্ট নেবে। সেই জন্য ডেইজিকে সে বুঝিয়ে দেয় যদি কোনো অসুবিধা হয় তাহলে সে যেন তাকে জাগিয়ে দেয়। এই বলেই সে ঘুমিয়ে পড়ে। আর তার ঠিক 1 ঘন্টা পরেই ডেইজি তাকে ডাক দেয়। সে বলে ঘুমানোর সময় সে গড় গড় আওয়াজ করছে, মানে মেয়েটা এতটুকু বোঝে না যে ঘুমের মাঝে নাক ডাকলে এরকমই শোনা যায়। কিন্তু এটা বলেই সে আবার বলে যে বাইরে একটা পুলিশের গাড়ি এসেছে। যেটা শুনে জয় বলে আরে পাগল, তাহলে এটা এত শান্তভাবে কেন বলছো, এটা তোমার আগে বলা উচিত। জয় পুলিশ দেখেই সাথে সাথে গিয়ে গাড়ির ওয়াশরুমে লুকিয়ে পড়ে। আর তখন ডেইজি দরজা খুলে পুলিশকে বলে যে আমার বয়ফ্রেন্ড একটু আগে আপনার গাড়ির আওয়াজ পেয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেছে। কিন্তু পুলিশ তো আর বিশ্বাস করে না, সে গাড়ির ভেতর ঢুকে চেক করতে শুরু করে। তবে সৌভাগ্যবশত সে গাড়ির ভেতরে কাউকে খুঁজে পায় না, যার কারণে সে ডেইজিকে এখানে অপেক্ষা করতে বলে তার বয়ফ্রেন্ডকে খুঁজতে জঙ্গলে চলে যায়। আর এই সুযোগে ডেইজি সবার প্রথমে পুলিশের গাড়িতে লাগানো চাবিটা খুলে জঙ্গলের দিকে উল্টা ছুঁড়ে মারে। আর ভেতরে গিয়ে জয়কে বিষয়টা জানায়, যা শুনে জয় অনেকটা অবাক হয়, তার মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো। তখন ডেইজি বলে আরে তোমাকে যদি জেলে যেতে হয় তাহলে আমি একা থাকবো কি করে। অর্থাৎ এই যাত্রায় তারা দুজনই বেঁচে যায়। তারপর আবার তারা ঘুরে বেড়াতে শুরু করে। ঘুরে বেড়ানোর মাঝে তাদের মতোই তারা একটা ভবঘুরে কাপলকে দেখতে পায়। তাদের একটা ছোট্ট মেয়ে আছে। তো সেখানে তাদের সাথে কিছুটা সময় কাটানোর পর ডেইজি মনে মনে ভাবতে শুরু করে যদি তাদের এরকম একটা ছোট্ট বাচ্চা থাকতো। ঘটনা হলো ডেইজি সবসময় একটা ফ্যামিলি চাইতো, যেখানে সে হেসে খেলে সবার সাথে সময় কাটাতে পারবে। কিন্তু তার কপালে কখনোই কোনো ফ্যামিলি ছিল না। তার মা তাকে কখনোই তার নিজের মেয়ের মতো ভালোই বাসতো না। রাতের বেলা ডেইজি জয়কে জিজ্ঞাসা করে তোমার কাজিনরা বলতো তুমি নাকি অনেক বড় একটা প্লে বয়, প্লে বয় মানেটা কি? তখন জয় তাকে বলে আরে প্লে বয় মানে হচ্ছে খেলা করা, প্লে মানে মানে আমি ভালো খেলতে পারি। ডেইজি তাকে আরো জিজ্ঞাসা করে তোমার কাজিনরা বলেছিল তুমি নাকি অন্য একজনের বউয়ের সাথেও কি জানি করেছো, এই কথাটা কি সত্যি? যার কারণে কিছুক্ষণ জয় চুপ থেকে বলে যে হ্যাঁ সেটাও সত্যি। তারপর ডেইজি জিজ্ঞাসা করে তুমি কি তাকে ভালোবাসতে? সেটা শুনে জয় অবাক হয়ে যায়। সে বলে না, আমি কাউকে ভালোবাসতাম না। আর সত্যি বলতে আজ পর্যন্ত কেউ আমাকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করেনি। তারপর জয় তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়।
পরদিন তাদের যাত্রা আবারও শুরু হয়। তারপরের সময়টাতে এভাবেই তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। অবশ্য তাদের কাছে তেমন টাকা পয়সা নেই, কিন্তু তারা একে অপরকে বুঝতে শুরু করেছে। ধীরে ধীরে ডেইজিও কিছুটা স্বাভাবিক মানুষের মতো ব্যবহার করা শিখে নিচ্ছে। পাশাপাশি ডেইজি খুব ভালো রান্নাও করতে পারতো, কারণ তার মা তাকে কখনো বাইরে যেতে দেয়নি। সে যেহেতু ঘরে থেকেছে, তাই ঘরের সমস্ত কাজ সে খুব ভালোভাবেই পারে। টাকার অভাবের কারণে জয় বেশ চিন্তিত। তার সামনের খাওয়া দাওয়া সে কিভাবে চালাবে, আর এই গাড়ির তেল ফুরিয়ে গেলে তেলই বা কিভাবে ভরবে, এটাও সে জানে না। তখন ডেইজি তাকে জানায়, যদি আমার কাছে টাকা থাকতো আমি সব টাকা তোমাকে দিয়ে দিতাম। এই বিষয়টা জয়ের খুব ভালো লাগে। আর যাই হোক, এই মেয়েটার মনটা একদম পরিষ্কার, ঠিক বাচ্চাদের মতো। এভাবে একদিন জয়ের অল্প কিছু কেনাকাটার জন্য জয় একটা পাম্পে দাঁড়ায়। সেখানে জয়ের মোবাইলে সেই মেন্টাল হসপিটালের থেকে ডক্টরদের কল আসে। সেখানে জয় তাকে বারবার বোঝাচ্ছে যে ডেইজি কোনো মানসিক রোগী না, সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু অপরদিকে তাকে বারবার হুমকি দেওয়া হয় যে তুমি পেশেন্টকে নিয়ে এমনটা করতে পারো না, ডেইজি মানসিকভাবে ভারসাম্যহীন। কিন্তু জয় তাকে কোনোভাবেই মানসিক ভারসাম্যহীন দেখতে পাচ্ছে না। সেও পাল্টা চিকিৎসকদেরকে বোঝায় যে তার সাথে আমি অনেকদিন ধরে আছি, সে মোটেও পাগল কেউ না, সে সুস্থ স্বাভাবিক মানুষ, তার চিকিৎসার কোনো দরকার নেই। কিন্তু চিকিৎসকরা তাকে ওয়ার্নিং দেয়, যদি তার কিছু হয়ে যায় এই দায়ভার তোমার উপর থাকবে, সময় মতো তাকে নিয়ে আসো, না হলে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যার কারণে জয় শেষমেশ তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে নিয়ে আসবো। যদিও এটা সে বলতে চাইছিল না, কিন্তু পাশ থেকে ডেইজি তার এই কথাটা শুনে ফেলে। এটা শুনে সে অনেক কষ্ট পায়, কারণ জয় তাকে কথা দিয়েছিল সে সবসময় তার সাথেই থাকবে। এই সম্পর্কের চড়াই উতরাই পার করে ডেইজি মেনে নিয়েছিল হয়তোবা তারা আজীবন একসাথে থাকবে। কিন্তু সেখানে আজকে জয়ের মুখে এমন কথা শুনে ডেইজির মনটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে সোজা গিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে। আর জয় আসার আগেই ডেইজি একা একাই প্রথম গাড়ি স্টার্ট করে চালাতে শুরু করে, কারণ এতদিনে সে দেখেছে কিভাবে গাড়ি চালাতে হয়। কিন্তু স্টার্ট দেওয়ার পর সে কোনোভাবেই আর এটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার গাড়িটা গোল গোল ঘুরতে শুরু করে। জয় তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে ব্রেক লাগাও, তোমার পায়ের নিচেই ব্রেক আছে। কিন্তু ডেইজি বারবার একটা কথাই বলছে, তুমি আমার সাথে অভিনয় করেছো, তুমি কখনোই আমাকে তোমার সাথে রাখতে চাওনি, তুমি আমার বয়ফ্রেন্ডও না, তুমি আমাকে মিথ্যা কথা বলেছ। বলতে বলতেই তখনই তার গাড়িটা সামনের একটা কন্টেনারে গিয়ে ধাক্কা লাগে। সেখানে জয় খুবই ভয় পেয়ে যায় যে ডেইজির কিছু হলো কিনা, কিন্তু দেখা যায় ডেইজির কিছু হয়নি, কিন্তু তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। তারপর জয় ডেইজিকে নিয়ে পাশের একটা ছোট্ট রেস্টুরেন্টে চলে যায়। সে জানে যে একটু আগের ঘটনাটা ঘটলো, এই ঘটনা এখনই এখানে পুলিশ চলে আসবে, হয়তোবা তাকে খুঁজে গ্রেফতার করে নিয়ে যাবে। কিন্তু সে এবার ডেইজির সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে চায়। সে জিজ্ঞাসা করে যে তুমি বলেছিলে তোমার কারণে তোমার মায়ের মৃত্যু হয়েছে, এটা আসলে কিভাবে হয়, এটা আমাকে একটু বলো। তখন ডেইজি বলে, আমার মায়ের একটা অদ্ভুত রোগ ছিল, যে রোগের কারণে সে মাঝে মাঝেই খুব জোরে চিৎকার করে উঠত, আর তাকে আমার ওষুধ খাওয়ানোর দায়িত্ব ছিল। আমার মা ওই রোগ বাদেও আমার উপর অনেক সময় চিৎকার করত, আমি কেন এটা করলাম, কেন ওটা করলাম, আর কখনো আমাকে ঘর থেকে বের হতে দিত না। আমাকে সে ঘরের পোষা কুকুরের মতো করে রাখতো, আর তিনি আমার সাথে কখনো ভালো ব্যবহারও করতো না। তাই একদিন রাতে আমার মা তার এই সমস্যার কারণে আমার উপর চিৎকার করতে শুরু করে। আমি ভেবেছিলাম হয়তো নিজে নিজেই ঠিক হয়ে যাবে, তাই এই জেদ ধরে আমি সেদিন আর মায়ের খোঁজ নিতে তার রুমে যাইনি। পরদিন সকালে উঠে দেখি আমার মা মৃত অবস্থায় পড়ে আছে। আমি যদি সেই দিন মায়ের রুমে যেতাম তাহলে হয়তোবা আমার মা মারা যেত না। এই কথাগুলো শুনে বুঝতে পারে আসলে সমস্যাটা কখনোই ডেইজির ছিল না, সমস্যাটা ছিল তার মায়ের। আর ডেইজি খামোখায় নিজেকে বারবার এতদিন দোষ দিয়ে বেড়াচ্ছিল যে তার কারণে তার মায়ের মৃত্যু হয়েছে, দোষ কোনোভাবেই তার নিজের না। এটা সে ডেইজিকে বোঝায়। তখন ডেইজি বলে, চিন্তা করে লাভ কি, তুমি তোমাকে হসপিটালে ফিরিয়ে নিয়ে যাবে। তখন জয় বলে ওঠে যে না, সে আর তাকে হসপিটালে ফিরিয়ে দেবে না। এখন যাই কিছু হয়ে যাক না কেন, আমি কখনোই আর তোমাকে হসপিটালে ফেরত নিয়ে যাব না। তবে হয়তোবা আমাকে ধরার জন্য পুলিশ আসবে, আমাকে ধরে নিয়ে যাবে, কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি অবশ্যই আবার তোমার কাছে ফিরে আসব। এই কথাগুলো ডেইজির মনে বিশাল একটা আশার সঞ্চার করে। জয়ের প্রতি তার আবেগ ইমোশনটা আরো অনেক বেড়ে যায়। তবে কথা মতো সাথে সাথেই সেখানে পুলিশও চলে আসে। তারা জয়কে তার পূর্ববর্তী সকল কাজের জন্য ধরে নিয়ে যেতে শুরু করে। আর এভাবে পার হয়ে যায় 2টো দিন। এদিকে ডেইজিকে আবারও সেই মানসিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপরদিকে জয়ের মা জয়ের বাবার সাথে এই প্রথম কড়াভাবে কথা বলে। সে বলে যে আমাদের ছেলেকে সেন্ট্রাল জেলে ধরে রাখা হয়েছে, আর তুমি এখানে বসে আছো। তুমি নিজের অতীতটার কথা কি একবার মনে করো না? তার বসে থাকতে তুমিও এরকম বেপরোয়া ছিলে। তোমার ছেলে তো তোমার মতোই হবে। তোমার বাবা তোমাকে সাহায্য করেছিল তোমাকে ঠিক করতে, এখন তোমার দায়িত্ব তুমি তোমার ছেলেকে সাহায্য করবে। যাও, তুমি তোমার নিজের দায়িত্বটা পালন করো। যার কারণে পরবর্তী সময় জয়ের বাবা গিয়ে জয়ের জামিন করায়।
কিন্তু জামিন পেয়েই সোজা জয় চলে যায় সেই মেন্টাল হসপিটালে যেখানে ডেইজিকে রাখা হয়েছে। কিন্তু ওখানে তাকে বলে দেওয়া হয় যে এই মেন্টাল হসপিটালে শুধুমাত্র পেশেন্টদের আত্মীয় আর এখানকার কর্মীরাই ঢুকতে পারে, এর বাইরে কেউ আর ঢুকতে পারবে না। এই কথা শুনে জয় রাগ করে বাইরে বের হয়ে আসে। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে সোজা চলে যায় তার পাশের একটা রেল স্টেশনে। সেখানে গিয়ে সে ট্রেনের নিচে শুয়ে পড়ে, যা দেখে এখানকার লোকজন আর সিকিউরিটি অফিসার তাকে পাগল মনে করে আর তাকে সেই হসপিটালে এসে ভর্তি করিয়ে দেয়। বুঝতেই পারছেন সে ইচ্ছা করেই এখানে পেশেন্ট সেজে এসেছে, কারণ পেশেন্ট না হলে সে এখানে ঢুকতে পারবে না। আর আসার পর তার সেই ডক্টরের সাথে দেখা হয়। এখন এই ডক্টর তো খুব ভালো মতোই জানে যে জয় আসলে খুব স্বাভাবিক মানুষ, সে মোটেও আসলে মানসিকভাবে অসুস্থ না। ডক্টর যখন তার সাথে কথা বলতে আসে তখন জয় তাকে জানায় যে ডেইজির আসলে কোনো সমস্যা নেই, আসলে সমস্যা ছিল শুধুমাত্র ডেইজির মায়ের। তাকে সে আবার আরেকবার ডেইজির চেক আপ করতে বলে। তার কথা শুনে ডক্টর কনভিন্স হয়ে সে রাজি হয় সে বিষয়টা নিয়ে আরেকবার চেক আপ করবে। এরপর 2টা দিন পার হয়ে যায়। এই 2 দিন জয় রীতিমতো পাগল সেজে বিছানায় ট্রিটমেন্ট নিচ্ছিল। সেখানে 2 দিন পর আবার সেই ডাক্তার তার সাথে দেখা করতে আসে এবং সে বলে যে সে এতগুলি রোগী দেখেছে, সে কখনো এর আগে এমন ভুল করেনি। চেক আপ করে সে দেখতে পেরেছে আসলেই ডেইজির কোনো মানসিক সমস্যা নেই, তাকে ভুলভাবে এখানে অ্যাডমিট করা হয়েছে। ডেইজির সাথেও কথা বলে দেখেছিল, তার জাস্ট মানসিক বিকাশটা একটু কম হয়েছে, এটাই, এছাড়া ডেইজির আর কোনো সমস্যা নেই। আর সে তাকে এটাও জানায় যে ডেইজি তাকে অনেক অনেক ভালোবাসে। ডেইজির মনের ভালোবাসাটা এই বর্তমান মানুষের ভালোবাসার মতো নয়, সে অনেক বেশি স্বচ্ছ মনের অধিকারী, তার মনে কোনো ধরনের প্যাচগোজ নেই, সে একদম বাচ্চাদের মতো চিন্তা করে। সে আরো বলে তাদের দুজনকেই আজকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হবে, সে যেন সবকিছু গুছিয়ে নেয়। এদিকে ডেইজি তার সবকিছু গুছিয়ে নিচ্ছে আর জয় এদিকে তার বাবার একটা চিঠি পায় যেখানে তার পেছনের সমস্ত ভুল তার বাবা মাফ করে দিয়েছে আর সে যেন তার সমস্ত ঋণ পরিশোধ করতে পারে এই জন্য তাকে একটা $40,000 একটা চেকও দিয়ে দিয়েছে। রিলিজ পাওয়ার পর তাদের দুজনের যখন দেখা হয় প্রথমেই তারা একে অপরকে জড়িয়ে ধরে। জয় নিজেও বুঝতে পেরেছে যে সে আসলে ডেইজিকে অনেক ভালোবেসে ফেলেছে আর ডেইজি তো তাকে অলরেডি ভালোবাসে। আর এখানেই তাদের সুন্দর মুহূর্ত দিয়ে এই গল্পটা শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকমই আরেকটা মাসুম ভালোবাসার গল্প দেখতে চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে একটা রোবট একটা মানুষকে ভালোবাসে আর রোবটটা মানুষকে ভালোবেসে সেই শেষ পর্যন্ত কত কিছু করে সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ, কথা হবে আবার সামনের আরেকটা ভিডিওতে।